ওকে, তোমাদের অনুমতি নিয়ে আমি রেকর্ডিংটা শুরু করলাম। বোঝা যাচ্ছে যে আজকে বোধহয় 4 জন আর বেশি আর আসবে না কেউ। সো লেট আস স্টার্ট। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে আমি স্লাইডটা শেয়ার করেছি, ঠিক আছে? এবং গতদিন আমরা প্রিন্সিপাল, এসেনশিয়ালস অফ এজেন্সি পর্যন্ত আমরা পড়েছি এবং কাইন্ডস অফ এজেন্ট পড়ে ফেলেছি, আমরা ক্রিয়েশন অফ এজেন্ট আমরা পড়েছি, ইমপ্লয়েড এজেন্সিও আমরা পড়ে ফেলেছি, রাইট রাফসান? Now, relationship of agent, of relationship of principal and agent. ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে এই রিলেশনশিপের মধ্যে কিন্তু প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে এবং কিছু অধিকার আছে। যেমন ধরো এজেন্টদের যে দায়িত্ব আছে, তার দায়িত্বগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিউটি টু এক্সিকিউট ম্যান্ডেট, অর্থাৎ তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা তাকে পালন করতে হবে, এটা তার দায়িত্ব। সো এবং সে যদি এটা দায়িত্বটা পালন করতে না পারে বা এই দায়িত্ব সম্পর্কে কারণে যদি প্রিন্সিপালের কোনো লস হয়, তাহলে কিন্তু এজেন্ট অ্যাবসলিউটলি সেই লসের জন্য লায়াবল হবে। পান্নালাল ভার্সেস মোহনলাল মামলাতে the agent was held liable to compensate the principal for his loss minus the amount received under the Bombay Explosion Compensation Ordinance 1944, under which the government paid compensation up to 50% in respect of the merchandise lost in the explosion. Okay, so এখানে একটা এক্সপ্লোশন হয়েছিল, সেই এক্সপ্লোশনে তার যে টাকা পয়সার ক্ষতি হয়েছে, যে প্রিন্সিপাল তার 50% গভর্নমেন্ট দিয়েছে, আর বাকি 50%-এর জন্য এজেন্টকে লায়াবল করা হয়েছে, কারণ এজেন্ট তার যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেট সে এক্সিকিউট করতে পারে নাই। দ্বিতীয় যে দায়িত্বটা রয়েছে সেটা হচ্ছে ডিউটি টু ফলো ইনস্ট্রাকশনস অর কাস্টমস, অর্থাৎ যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় সেই ইনস্ট্রাকশনটা ফলো করার ব্যর্থতা, অথবা যদি যে এলাকায় সে ব্যবসা করছে সেই ব্যবসার স্থানে যদি কোনো প্রথা থাকে, যেটার ইংরেজি হচ্ছে কাস্টমস, যদি সেটা থাকে তাহলে সেটার প্রতি তাদের যত্নবান হওয়ার কথা, তাদের মনোযোগী হওয়ার কথা। সেটা যদি তারা না হতে পারে এবং সেই কারণে যদি কোনো ধরনের কোনো লস হয়, তাহলেও কিন্তু এজেন্ট লায়াবল হবে। এবং যদি লাভ হয় সেই লাভও কিন্তু, লাভের অংশও কিন্তু সে পাবে, অর্থাৎ যদি কোনো কাস্টম বা ইনস্ট্রাকশন মান্য করার কারণে কোনো একটা লাভ হয়েছে, তাহলে সে লাভের অংশও কিন্তু সে পাবে। এই ব্যাপারে সম্পূর্ণ অথরিটি বলতে পারি যে মামলা দিয়ে শুরু হয়েছে, সেটা হচ্ছে লিলি ভার্সেস ডাবলডে 1881 এর মামলা, যেখানে an agent was instructed to warehouse his principal's goods at a particular place, গুদামজাত করার কথা বলা হয়েছিল একটি নির্দিষ্ট জায়গায়, who placed a part of them at different place which was equally safe, but the goods were destroyed without negligence. The agent was held liable for the loss. অর্থাৎ নেগলিজেন্স ছিল না, কিন্তু তাকে যেখানে রাখতে বলা হয়েছিল ইকুয়ালি একটা সেফ জায়গায়, একটা খুবই সেফ জায়গায় রাখতে বলা হয়েছিল, সেটা না করে সে ডিফারেন্ট প্লেস রাখছে, যে কারণে তার হয়তো নেগলিজেন্সই নেই, কিন্তু এই লসটার কারণে কিন্তু সে লায়াবল হবে। In the absence of instructions, business customs must be followed, অর্থাৎ যদি কোনো ইনস্ট্রাকশন না থাকে তাহলে ওই এলাকার বিজনেস কাস্টম যেটা, সেটা অবশ্যই ফলো করতে হবে। 3. ডিউটি অফ রিজনেবল কেয়ার অ্যান্ড স্কিল, সেকশন 212 এ বলা হয়েছে যে প্রতিটা এজেন্টের একটা রিজনেবল কেয়ার আছে। ইউ অলরেডি প্রবাবলি you have already studied কন্ট্রাক্ট ল এবং টর্ট ল, অবশ্য তোমাদেরকে পড়ানো হয়নি, কিন্তু বলা হয়েছে যে একজন রিজনেবল মানুষ যতটা কেয়ার প্রদর্শন করবে বা তার যতটা স্কিল থাকা দরকার, সেই কেয়ার এবং স্কিলটুকু কিন্তু প্রয়োগ করতে হবে, যেটা এজেন্টের যে দায়িত্ব, তার প্রিন্সিপালের মালামালের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে অবশ্যই রিজনেবল কেয়ার এবং স্কিল পালন করতে হবে। রিজনেবল কেয়ার এবং স্কিল মানে হচ্ছে একজন রিজনেবল পারসন যে পরিমাণ কেয়ার বা স্কিল প্রদর্শন করবে, সেটাকেই বলা হচ্ছে রিজনেবল কেয়ার এন্ড স্কিল। এবং একই সাথে এর সাথে যুক্ত হচ্ছে ডিউটি টু মেইনটেইন কনফিডেন্স, অর্থাৎ রিজনেবল কেয়ার এন্ড স্কিলের সাথে যদি এজেন্টের যে পারফরমেন্স, আমি এটা বুঝলাম না যে এতক্ষণ সময়ের পরে এসে সবাই এটা অর্গানাইজ অ্যাটেন্ড করতেছে, এটা খুব মানে একটা, এখন দেখা যাবে একের পর এক এসে জয়েন করতেছে as if it's a classroom. It's very, I'm really sorry to say to each one of you
যে আমি সাধারণত লাইক আজকে 11:35 জয়েন করেছি, তারপরে আই ওয়েটেড 10 মিনিটস, এখন তোমরা স্যার একজন আসসালামু আলাইকুম স্যার। ইট ইজ হ্যালো ভেরি মানে স্যার। আনফরচুনেট। স্যার অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি কিন্তু জয়েন হইতাছে না, নেটে অনেক সমস্যা দিতেছে স্যার। তাহলে তোমাদের কোনো একজন রাফসান বা কাউকে একজনকে মেসেজ পাঠাইতে হবে যে স্যার এরকম অনেকক্ষণ ধরে পারতেছি না, নেটের সমস্যা হচ্ছে। সবাই তো এমনই রাফসান, তোমার হ্যাঁ সমস্যা ঠিক আছে, দিতেছে স্যার। হ্যাঁ তো তা সেই ক্ষেত্রে রাফসান বা সোহাগ বা কাউকে একজনকে একটু ইনফর্ম করতে হবে যে স্যারকে একটু ইনফর্ম করো যে আমাদের ঢুকতে দেরি হচ্ছে, আমাদের প্রবলেম, তাহলে আমি অপেক্ষা করব যাতে সবাইকে নিয়ে আমি একসাথে শুরু করতে পারি। বোঝা বোঝা গেছে তারিকুল? জি স্যার। স্যার জাস্ট অনেকক্ষণ কমিউনিকেট এমন করবে, মাঝে মাঝে এমন সমস্যা না দেয়। যদি তুমি কমিউনিকেট করো আমি কিন্তু অপেক্ষা করব যাতে আমি সবাইকে নিয়ে শুরু করতে পারি, জি ঠিক স্যার, আছে? আবার দেখা যায় স্যার একসাথে সবাই জয়েন দেওয়া ধরলে মানে একজনে জয়েন হয়ে যার একজনে জয়েন হয় না, ওয়েটিং এ বইয়া থাকে, এইভাবে হয়ে যায়, একে একে জয়েন হয়। যাই হোক, কিন্তু অবশ্যই কমিউনিকেট করবে, ঠিক আছে তারিকুল? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। সো ডিউটি টু মেনটেন কনফিডেন্স, অর্থাৎ কোনো কাজের সাথে যদি এটি যুক্ত থাকে যে অবশ্যই এজেন্টকে তার তার মালামালের বিষয়ে বা তার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেটটা পালন করার জন্য তাকে কনফিডেন্স মেনটেন করতে হবে, অর্থাৎ যে গোপনীয় তথ্য আছে সেই গোপনীয় তথ্য অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না। যদি সেই দায়িত্বটি থাকে রিজনেবল কেয়ার অ্যান্ড স্কিলের সাথে, তাহলে অবশ্যই সেই দায়িত্বটি তাকে পালন করতে হবে, ঠিক আছে? নাও ডিউটি টু অ্যাভয়েড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জিনিসটা কি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জিনিসটা হচ্ছে যে ধরা যাক যে প্রোডাক্টটা আমার প্রিন্সিপাল আমাকে বলেছে যে কোলা বিক্রি করতে হবে, কোকা কোলার যে কোলা আছে সেই কোলাটা বিক্রি করতে হবে, তো আমি আবার এই কোলা উৎপাদন করি, সুতরাং যখন আমি দেখি যে একটা সুইটেবল এগ্রিমেন্ট আছে, সুইটেবল দাম তখন আমি আমার উৎপাদিত কোলাটা বিক্রি করি, আমার প্রিন্সিপালের কোলাটা আমি বিক্রি করি না। সো দিস ইজ দ্য সিচুয়েশন অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সেক্ষেত্রে এটা আমাকে অ্যাভয়েড করতে হবে। আইদার আমাকে আমার এগ্রিমেন্টের মধ্যে এটা খুব পরিষ্কার অবস্থায় রাখতে হবে যে আমিও একই পণ্য উৎপাদন করি, কিন্তু যদি বিক্রির সময় আসে তাহলে সর্বপ্রথম আমাকে আহ, আমাকে আমার প্রিন্সিপালের পণ্যটাকে বিক্রি করতে হবে, আর আমার নিজের উৎপাদিত পণ্যটাকে আমি পরে দেখাবো, বা এই ওনার যখন ইন্টারেস্ট আর থাকবে না তখন আমরা দেখাবো। এই কারণে তোমরা দেখবে যে যখন তোমরা সুপার স্টোরে যাও, তখন সুপার স্টোরে গেলে পরে কি হয়, দেখা যায় যে একদম উপরের দিকের যে শেলফগুলো, সেই শেলফগুলোতে সমস্ত বিদেশি পণ্য থাকে, আর বাংলাদেশি যে পণ্য, অর্থাৎ অনেক সময় মিনা বাজার বা আগোরা তারাও কিন্তু অনেক পণ্য উৎপাদন করে, সেই পণ্যগুলো কিন্তু সবসময় নিচের দিকের শেলফে থাকে। দ্যাট ইজ বিকজ এইখানে বিদেশি পণ্যগুলো তারা বিক্রি করছে অ্যাজ অ্যান এজেন্ট, এবং যখন তারা এজেন্ট হিসেবে বিক্রি করছে তখনই তাদের সাথে চুক্তি থাকতেছে যে যাতে তাদের উৎপাদিত পণ্য এবং এজেন্টের উৎপাদিত পণ্যের মধ্যে, প্রিন্সিপালের পণ্য এবং এজেন্টের উৎপাদিত পণ্যের মধ্যে যাতে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না থাকে। এবং সেই কারণে তাদের এগ্রিমেন্টে লেখাই থাকে যে আমার পণ্যকে সবসময় আই লেভেলে রাখতে হবে, যাতে একজন ক্রেতা সর্বপ্রথম সেই পণ্যটিকে দেখে, আর তোমার পণ্যটিকে অবশ্যই নিচের দিকে রাখতে হবে যাতে সেটা ক্রেতাকে নিতে হলে ক্রেতা যেন খুঁজে তারপরে নেয়। ক্রেতার চয়েস থাকবে, কিন্তু আমারটাকে তোমার অ্যাডভার্টাইজ করতে হবে আর তোমারটা অ্যাডভার্টাইজ করার প্রয়োজন থাকবে না। দ্যাট ইজ হাউ দ্য কন্ট্রাক্ট ইজ, এবং দ্যাট ইজ দ্য ডিউটি টু অ্যাভয়েড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড। ওকে, এখন এই এটার অন্যতম কারণ হচ্ছে এজেন্ট এবং প্রিন্সিপালের মধ্যে একটা ফাইডুশিয়ারি পজিশন আছে। ফাইডুশিয়ারি পজিশন হচ্ছে বিশ্বস্ততার পজিশন, যে এজেন্টকে প্রিন্সিপাল বিশ্বাস করবে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে একটা ফাইডুশিয়ারি রিলেশনশিপ আছে, সন্তান এবং বাবা মার মধ্যে একটা ফাইডুশিয়ারি রিলেশনশিপ আছে, সেরকম ভাবে প্রিন্সিপাল এবং এজেন্টের মধ্যে ফাইডুশিয়ারি রিলেশনশিপ আছে। সেকশন 205-এ, এই 215-এ যে প্রিন্সিপালের কথা বলা হয়েছে,
সেই প্রিন্সিপালের ক্ষেত্রে যদি আমরা দেখি এই the principal may repudiate the transaction if he মানে agent can show that a material fact has been dishonestly concealed from him, অর্থাৎ এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ফাইডুশিয়ারি পজিশন ভায়োলেট করার জন্য এবং এজেন্ট যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর গিয়ে কাজ করে এটা অ্যাভয়েড করতে না পারে, তাহলে কিন্তু যে লস হবে প্রিন্সিপালের সেটার জন্য কিন্তু এজেন্ট দায়ী থাকবে। তবে দুটো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এজেন্ট দায়ী নাও থাকতে পারে। একটি হচ্ছে ম্যাটেরিয়াল ফ্যাক্ট has been dishonestly concealed from him, যখন দেখা যাবে যে কোনো একটি তথ্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এজেন্টের কাছ থেকে কনসিল করা হয়েছে, or the dealing of the agent has been disadvantageous to him, অথবা মালিক মানে প্রিন্সিপাল অবশ্যই এজেন্টকেও বলতে পারবে যে ইউ আর লায়াবল ফর ইট। কখন? দ্য ডিলিং অফ দ্য এজেন্ট হ্যাজ বিন ডিসঅ্যাডভান্টেজ, যদি সেই ডিলিংটা অর্থাৎ নিজের পণ্য সে আই লেভেলে রাখতেছে সাজিয়ে তার নিজের দোকানে, আর প্রিন্সিপালের পণ্যটাকে সে নিচের দিকে রাখছে, so that dealing is disadvantageous to principal. সো আমরা সেকশন 215টা যদি আমরা পড়ি তাহলে কিন্তু এখানে দুটো সাইডই আছে, নট অনলি ওয়ান সাইড। অর্থাৎ প্রথম কথা হচ্ছে যে যদি কেউ কোনো এজেন্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েড করতে ব্যর্থ হয় এবং তার জন্য যদি প্রিন্সিপালের লস হয়, তাহলে প্রিন্সিপাল অবশ্যই এজেন্টের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে। সেই ক্ষেত্রে 215 অনুযায়ী তাকে দুটো জিনিস প্রমাণ করতে হবে। একটা হচ্ছে এ ম্যাটেরিয়াল ফ্যাক্ট হ্যাজ বিন ডিসঅনেস্টলি কনসিলড ফ্রম হিম, যে তার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য মানে কি বলে অসততার সাথে তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে, যে আমিও একই পণ্য উৎপাদন করি এই কথাটি বলা হয় নাই, দিস ইজ আ ম্যাটেরিয়াল ফ্যাক্ট। অথবা যে ডিলিংটা করা হচ্ছে সেই ডিলিংটা এজেন্ট যে ডিলিং করেছে সেটা প্রিন্সিপালের জন্য ডিসঅ্যাডভান্টেজিয়াস বা অসুবিধাজনক হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অবশ্যই প্রিন্সিপাল যে ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটি এজেন্টকে দিতে হবে। আবার একইভাবে যদি এজেন্ট প্রমাণ করতে পারে যে যখন তার সাথে এগ্রিমেন্টটা হয়েছে তখন প্রিন্সিপাল কোনো একটি ম্যাটেরিয়াল ফ্যাক্ট ডিসঅনেস্টলি তার কাছ থেকে লুকিয়ে রেখেছে, তাহলেও কিন্তু এজেন্ট বলতে পারে যে সেই ক্ষেত্রে এখানে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স আছে, আমি কিন্তু এই খরচ বহন করব না। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে let me get into the next slide. ডিউটি নট টু মেক সিক্রেট প্রফিটস, অর্থাৎ এখানে সিক্রেট প্রফিট মিন্স এনি অ্যাডভান্টেজ obtained by the agent over and above his agreed remuneration and which he would not be able to make but for his position as agent. অর্থাৎ যদি এজেন্ট কোনো লুকিয়ে চুরিয়ে কোনো প্রফিট করে থাকে, যে প্রফিটটা তার এগ্রিড রেমুনারেশনের চেয়ে বেশি এবং যেটা তার এই এজেন্টের পজিশন না থাকলে যেটা তার লাভ করার কথা না, দ্যাট ইজ সিক্রেট প্রফিট। একইভাবে ঘুষ গ্রহণ করা ইজ আ প্রফিট even if the employers are not actually injured and the bribe fails to have the intended effect, অর্থাৎ এতে করে যদি মানে যিনি প্রিন্সিপাল তার কোনো ক্ষতি হলো না এবং যে কাজটা হওয়ার কথা সেটা হয়ে গেছে, কিন্তু তারপরও যে ঘুষটা নেওয়া হয়েছে সেই ঘুষটা কিন্তু ইজ আ সিক্রেট প্রফিট, এবং এই ধরনের প্রফিটের কারণে এজেন্ট যে সে কিন্তু লায়াবল থাকবে এবং তার যদি কোনো সে এই বেনিফিট অর্জন করে থাকে সেটা কিন্তু তাকে প্রিন্সিপালের কাছে সারেন্ডার করতে হবে। আবার যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সেটিও কিন্তু প্রিন্সিপালকে মেক আপ করে দিতে হবে। ডিউটি টু রেমিট সামস দ্য এজেন্ট, 6 নাম্বার, দ্য এজেন্ট ইজ বাউন্ড টু পে টু হিজ প্রিন্সিপাল অল সামস রিসিভড অন হিজ অ্যাকাউন্ট, অর্থাৎ যত টাকা তার এই অ্যাকাউন্টে আসবে সমস্ত টাকা তাকে দিতে হবে, কাকে? প্রিন্সিপালকে দিতে হবে। The agent is, however, entitled to deduct his lawful charges, but subject only to these right. The principal's money must be remitted to him even if it has been received in pursuance to void or illegal contract. অর্থাৎ যে কথাটা আমি একটু আগে বললাম যে এজেন্টের অ্যাকাউন্টে যে ধরনের টাকাই আসুক না কেন সেটা যদি সিক্রেট প্রফিট হয়ে থাকে বা ইলিগাল কন্ট্রাক্টের মাধ্যমেও হয়ে থাকে তাহলেও তাকে এই টাকাটা দিয়ে দিতে হবে প্রিন্সিপালসকে, ঠিক আছে? আর তবে এজেন্ট যেটা করতে পারে সেটা হচ্ছে তার যদি কোনো চার্জ থাকে, তার যদি কোনো খরচ হয়ে থাকে কাজটা করতে গিয়ে, সেই লফুল চার্জগুলো, সেটা যদি লফুল হয় তাহলে সেই লফুল চার্জগুলোকে কিন্তু সে ডিডাক্ট করে রাখতে পারবে। একটু আসতে হচ্ছে, ওয়েট।
So duty to maintain accounts is another part of the duty, যে যদি এজেন্ট ঠিক মতন অ্যাকাউন্ট না রাখে তাহলে কিভাবে বোঝা যাবে যে তার অ্যাকাউন্টে কত টাকা এসছে, কত টাকা তার খরচ হয়েছে, কত টাকা সে লফুল চার্জ হিসাবে সে ডিডাক্ট করতে পারবে। এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই বোঝা সম্ভব হবে না। আবার সেকশন 190 তে একটা কথা বলা আছে যে ডিউটি নট টু ডেলিগেট, অর্থাৎ কিছু কিছু ডেলিগেট বা ডেলিগেটেড অথরিটি আছে বা পাওয়ার আছে যেটা এজেন্ট আর কাউকে ডেলিগেট করতে পারবে না। The principal, that is because the principal chooses a particular agent because he has trust and confidence in his integrity and competence. Ordinarily, the agent cannot further delegate the work which has been delegated to him by his principal, but there are exceptions. কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই যে ডিউটি নট টু ডেলিগেট সেটার এক্সেপশন আছে। In the following cases, the agent may delegate the work to another. এক নম্বর হচ্ছে nature of work. Sometimes the very nature of work makes it necessary for the agent to appoint sub-agent. For example, an agent appointed to sell an estate may retain the services of an auctioneer and the one authorized to file a suit may engage a lawyer. অর্থাৎ এজেন্ট একটি সম্পত্তির দায়িত্বে যে এজেন্টটি আছেন তিনি একজন অকশনিয়ার নিয়োগ করতে পারেন প্রপার্টিটা বিক্রি করার জন্য, অথবা যদি কোনো মামলা উদ্ভব হয় তাহলে তিনি লয়ারকে নিয়োগ দিতে পারবেন। সো এই ন্যাচার অফ ওয়ার্কের কারণে তাকে এই বিশেষ লোকজনদের সার্ভিস নেওয়ার জন্য সে এটা ডেলিগেট করতে পারবে। Trade custom. Secondly, a sub-agent may be appointed and the work delegated to him if their ordinary custom of trade to that effect. Thus, architects generally appoint surveyors. Sub-agent কে অ্যাপয়েন্ট করা যেতে পারে, যেমন আর্কিটেক্টরা যখন বাড়ি বানায় তারা নিজেরা তো সার্ভে করে না, তারা সার্ভেয়ার নিয়োগ দেয় যে সমস্ত কিছু মাপজোক করে তাদেরকে সেই তথ্যটা দিয়ে থাকে। Okay, ministerial action. An agent cannot, of course, delegate acts which he has expressly or impliedly undertaken to perform personally. That is, for example, acts requiring personal or professional skill. But the agent may delegate acts which are purely ministerial in nature. অর্থাৎ পৌরোহিত্য করতে হবে, সেই জিনিসটা সে ডেলিগেট করে দিতে পারবে। D হচ্ছে the principal's consent. The principal may expressly allow his agent to appoint a sub-agent. His consent may also be implied from the conduct of the parties. The principal may ratify his agent's authorized delegation. অর্থাৎ প্রিন্সিপাল বলতে পারে কনসেন্ট নিয়েই এজেন্ট প্রিন্সিপালের কনসেন্ট নিয়েই কিন্তু একজন সাব এজেন্ট নিয়োগ করতে পারে যে এই কাজের জন্য আমি একটা সাব এজেন্ট নিয়োগ দিলাম, এবং প্রিন্সিপাল যদি সেটা রাটিফাই করে তাহলে আর এই এজেন্ট যদি সাব এজেন্ট নিয়োগ দেয় সেটা কোনোভাবেই আনঅথরাইজড হবে না। ওকে, এখন রিলেশনস অফ প্রিন্সিপাল উইথ থার্ড পার্টি, অর্থাৎ যখন থার্ড পার্টির সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয় তখন প্রিন্সিপালের সম্পর্কটাই বা কেমন হবে অথবা এজেন্টের সম্পর্কটাই কেমন হবে। প্রথমে আমরা আলোচনা করি যে এজেন্টের যে অথরিটি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। The acts of the agent within the scope of his authority bind the principal. অর্থাৎ এজেন্ট যে কাজই করুক না কেন প্রিন্সিপাল কিন্তু সেই কাজের দ্বারা অবশ্যই আবদ্ধ। অর্থাৎ এজেন্টের কোনো কাজের মাধ্যমে যদি কোনো ক্ষতি হয় কারো তাহলে কিন্তু প্রিন্সিপাল সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য। Section 226 of the Contract Act gives a statutory effect to the principal by declaring that contracts entered into through an agent and obligations arising from acts done by an agent may be enforced in same manner and will have the same legal consequences as if the contracts had been entered into and the acts done by the principal in person. এটা আমরা আগেই পড়েছি যে যখনই এজেন্ট প্রিন্সিপালের পক্ষে কোনো চুক্তিতে স্বাক্ষর করবে তখন থেকেই ধরে নেওয়া হবে যে এই কাজটা আসলে প্রিন্সিপাল করছে এবং প্রিন্সিপালই এখানে সই দিয়েছেন এবং প্রিন্সিপালের সম্মতিতেই এই চুক্তিটা সম্পন্ন হয়েছে। ঠিক আছে, সেকশন 226 এর
ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। এখন অ্যাকচুয়াল অথরিটিতে আমরা দেখি যে হোয়াট ইজ অ্যাকচুয়াল অথরিটি। দ্য অথরিটি অফ অ্যান এজেন্ট মে বি এক্সপ্রেসড অর ইমপ্লাইড, অর্থাৎ লিখিত হতে পারে অথবা ইমপ্লাইড করতে পারি আমরা কিভাবে, তার আচার আচরণের মাধ্যমে, তার কন্ডাক্টের মাধ্যমে আমরা ইমপ্লাইড ধরে নিতে পারি। An authority is said to be expressed when it is given by words spoken or written. তখনই শুধুমাত্র এক্সপ্রেসড হবে যখন এটা আমরা মৌখিকভাবে দিচ্ছি অথবা লিখিতভাবে দিচ্ছি। An authority is said to be implied when it is to be inferred from the circumstances of the case, and things spoken or written or the ordinary course of dealing may be accounted circumstances of the case. আর implied কখন হচ্ছে, যখন আমাদেরকে কেসের সার্কামস্ট্যান্স থেকে ইনফার করতে, ধারণা করে নিতে হচ্ছে যে এখানে একটা ইমপ্লাইড এজেন্সি রয়েছে। নাও এই যে অথরিটিটা রয়েছে, থার্ড পার্টির উপরে যে অথরিটি রয়েছে, এটার স্কোপটা কি? অ্যাকর্ডিং টু সেকশন 188, an agent having an authority to do an act has authority to do every lawful thing which is necessary in order to do such act. An agent having an authority to carry on a business has authority to do every lawful thing necessary for the purpose or usually done in the course of conduction business. অর্থাৎ এজেন্ট এই ব্যবসা করার জন্য, ব্যবসা চলাকালীন সময়ে যে কোনো কাজ করার জন্য, যে কোনো কিছুতে স্বাক্ষর করার জন্য তার অথরিটি রয়েছে, ঠিক আছে? এবং তার অথরিটির ফলে কিভাবে প্রিন্সিপাল লায়াবল হবে সেটারও কিছুটা লাইট বা কিছুটা আলো কিন্তু আমরা দেখতে পাই সেকশন 188 এর মধ্যে। Now there is a term under section 237 which is known as ostensible or apparent authority, অর্থাৎ যে অথরিটিটা আমাকে ধরে নিতে হবে। Ostensible or apparent authority is the authority of an agent as it appears to others, অর্থাৎ অন্যরা ধরে নিচ্ছে যে ক্ষয়ের এজেন্ট হিসেবে কাজ করে নিচ্ছে। It often coincides with actual authority. Thus, when the board of directors appoint one of their members to be a managing director, they invest him not only with implied authority but also with ostensible authority to do all such things as fall within the usual scope of that office. অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরসরা সবাই মিলে যখন একজন ম্যানেজিং ডিরেক্টরকে নিয়োগ করে দেয়, তখন শুধুমাত্র ম্যানেজিং ডিরেক্টর যে ইমপ্লাইড অথরিটি হোল্ড করে তা কিন্তু না, সে অস্টেন্সিবল অথরিটি, অর্থাৎ যে অ্যাপারেন্ট অথরিটিও সে ধরে নেয় যে এই টোটাল বোর্ড অফ ডিরেক্টরসের পক্ষে সে সমস্ত কাজগুলো করবে। Thus, when it is said that an agent's act was within the scope of his apparent authority, all that is meant is that the act appeared to be authorized. অর্থাৎ যখন এজেন্ট এমন একটা কাজ করে যেটা দেখে মনে হচ্ছে যে তার অথরিটি আছে, সেটার মানে হচ্ছে যে সে এই কাজ করার জন্য অথরাইজড, তাকে অথরাইজেশন দিয়েছে কে? প্রিন্সিপাল তাকে অথরাইজেশনটা দিয়েছে। অর্থাৎ যখন আমরা ডাচ বাংলা ব্যাংকের একজন এজেন্টকে দেখব যে রাস্তার মধ্যে টেবিল ফেলে সে অ্যাকাউন্ট খুলছে, তখন কিন্তু আমরা ধরে নেব যে হি হ্যাজ ostensible or apparent authority from the Dutch Bangla Bank to open accounts, to get the informations from a client, from a third party, ঠিক আছে? সেটা কিন্তু that is called ostensible authority or apparent authority. কেরালা হাইকোর্টে এই ভেলাপারচু কুক স্টোরস লিমিটেড ভার্সেস কেস শ্রীনিবাসন আয়ার, যেটা 1965 এর একটা কেস, এই কেসে বলা হচ্ছে a person having responsibility to carry on the business of the store of a cooperative society must be deemed to have authority to purchase goods on credit, notwithstanding anything that the society had advanced him enough money for the purpose. অর্থাৎ যখন কেউ একটা সোসাইটির পক্ষে, লাইক হাউজিং সোসাইটি, সো হাউজিং সোসাইটির যে দারোয়ান, সে দেখা যাচ্ছে দোকানে কিনতে গেল, দোকানে কিনতে যাওয়ার পরে সে বলছে যে আচ্ছা এই কড়াটার দাম 50 টাকা, এইখানে আমার কাছে 45 টাকা আছে, 5 টাকা ভাই আমি পরে এসে দিয়ে যাচ্ছি। এখন এর পরপরই সে অসুস্থ হয়ে যাচ্ছে বা সে আর আসতেছে না, তাহলে কিন্তু এই 5 টাকার জন্য কিন্তু ওই সোসাইটি কিন্তু লায়াবল থাকবে এবং ওই 5 টাকা ওই সোসাইটিকে দিতে হবে এবং এর সাথে যদি কোনো ইন্টারেস্ট থাকে তাহলেও সোসাইটিকে দিতে হবে, বিকজ যখন ওই পণ্যটা কিনতে গেল দারোয়ান ওই সোসাইটির পক্ষে, তখন কিন্তু তার অস্টেন্সিবল অর অ্যাপারেন্ট অথরিটি রয়েছে। Privy Council in another case held that an apparent authority cannot be inferred from the fact that the act itself was of a class which the principal had previously authorized the agent to do. An agent was instructed not to carry on valuations for a group of companies because of the group's failure to pay for the past services. Apparent authority কোনো সময় ইনফার করা যাবে না যখন এই কাজটা প্রিন্সিপাল নিজে করেছে,
তখন অ্যাপারেন্ট অথরিটি অ্যাজিউম করা যাবে না। অর্থাৎ ধরা যাক একজন প্রিন্সিপাল অলরেডি একটা দোকান থেকে বাকি নিচ্ছে, সেখানে এজেন্ট যখন তার পক্ষ হয়ে একটা পণ্যর দাম জিজ্ঞেস করতে যাচ্ছে বা পণ্য কিনতে যাচ্ছে আবারও ক্রেডিটে, তখন যদি সেটা ডিনাই করা হয়, কারণ তোমার যে প্রিন্সিপাল সে তো আমাকে আগে টাকা দেয় নাই, সুতরাং বাবা তোমাকে আর আমি দিতে পারছি না, বিকজ তোমার আর অস্টেনেবল অর অ্যাপারেন্ট অথরিটি নাই। সো দিস ইজ দ্য rule regarding ostensible or apparent authority and the limitation regarding ostensible or apparent authority. Now statutory provision about apparent authority তে যদি আমরা যাই, তাহলে দেখব স্ট্যাচুটরি প্রভিশনের যেটা সেকশন 237 এ রয়েছে, সেখানে বলা হচ্ছে যে লায়াবিলিটি অফ প্রিন্সিপাল ইনক্লুডিং বিলিফ দ্যাট এজেন্টস আনঅথরাইজড অ্যাক্টস ওয়্যার অথরাইজড। অর্থাৎ যদি কেউ মনে করে এজেন্টের আনঅথরাইজড কর্মকাণ্ড দেখে যদি মনে করে যে এটা প্রিন্সিপাল দ্বারা অথরাইজড, তাহলেও কিন্তু প্রিন্সিপাল লায়াবল হবে। কিভাবে হবে আর কখন হবে না? when an agent has without authority done acts or incurred obligations to third persons on behalf of his principal, that principal is bound by such acts or obligation if he has by his words or conduct induced such third persons to believe that such acts and obligations were within the scope of agent's authority. Act a second. Hello. সো যেটা আমি বলছিলাম যে প্রিন্সিপাল যদি তার শব্দ বা তার কিছুর মাধ্যমে যদি সে একজন থার্ড পার্টিকে বিশ্বাস করতে সমর্থ হয় যে এজেন্ট যে কাজটা করছে ইট ইজ উইদিন হিজ লিমিট, বাট পরবর্তীতে দেখা গেল যে এজেন্টের আসলে এই অথরাইজেশন নাই, তাহলেও কিন্তু এজেন্টের কাজের কারণে যদি থার্ড পার্টির কোনো ক্ষতি হয় সেটার ক্ষতিপূরণ দেবে প্রিন্সিপাল। Now liability for agents wrongful acts, section 238 অনুযায়ী যে এজেন্ট যদি কোনো wrongful act করে থাকে, কোনো ভুল কাজ করে থাকে যে কাজের ফলে ক্লায়েন্ট বা থার্ড পার্টির কোনো ক্ষতি হয়েছে, তাহলে কে লায়াবল হবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য? সেকশন 238 বলছে যে it lays down the principle by which the liability of the principal for the wrongful acts of the agent is to be determined. To fix the principal with vicarious liability, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে vicarious liability হচ্ছে যে প্রিন্সিপাল এজেন্টের কোনো কাজের জন্য প্রিন্সিপাল will be liable. With vicarious liability for the wrongs of his agent, it is necessary that the wrong must have been committed in the course of the principal's business. অর্থাৎ ধরা যাক একটা বাস কোম্পানির ড্রাইভার, সে বাস চালাতে গিয়ে কারো পায়ের উপর দিয়ে গাড়িটা উঠিয়ে দিচ্ছে, তখন তার এই রংফুল অ্যাক্টের জন্য কিন্তু প্রিন্সিপাল লায়াবল হবে, কারণ এই ড্রাইভার কিন্তু প্রিন্সিপাল অনুমোদিত রুটে যদি গাড়িটা চালায়, অর্থাৎ তার শাহবাগ হয়ে গুলশান যাওয়ার কথা, মিরপুর থেকে শাহবাগ হয়ে গুলশান যাওয়ার কথা, যাওয়ার পথে সে শাহবাগে যদি অ্যাক্সিডেন্টটা করে, তাহলে অবশ্যই এখানে প্রিন্সিপাল দায়গ্রস্ত হবে। কিন্তু একইভাবে এই ড্রাইভারের যাওয়ার কথা শাহবাগ দিয়ে, কিন্তু সে যাচ্ছে মগবাজার দিয়ে, এবং এই ব্যাপারে প্রিন্সিপাল ডাজ নট নো এনিথিং, সেই প্রিন্সিপাল লায়াবল হবে না, সেই ক্ষেত্রে এজেন্ট উইল বি লায়াবল। কারণ এই যে সে মগবাজার দিয়ে যাচ্ছে, ইট ইজ নট ডান ইন দ্য কোর্স অফ ক্যারিং অন দ্য অথরাইজড বিজনেস, কারণ অথরাইজড বিজনেস হচ্ছে শাহবাগ দিয়ে যেতে হবে, আর সে আনঅথরাইজড ভাবে সেটাকে বাংলা মোটর দিয়ে মগবাজার হয়ে গুলিস্তান নিয়ে যাচ্ছে। সুতরাং সে কিন্তু সেই ক্ষেত্রে যখন আনঅথরাইজড বিজনেসের মধ্য দিয়ে যাবে, তখন কিন্তু আর সে লায়াবল হবে না। A master is liable for the wrongs of his servant committed in the course of the servant's employment, whereas a principal is liable for wrongs done by the agent in the course of business. অর্থাৎ আমরা যখন সার্ভেন্ট এবং প্রিন্সিপালের এজেন্টের পার্থক্যটা পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম যে সার্ভেন্টের যে কোনো কাজের জন্যই বেসিক্যালি সার্ভেন্টের যে এমপ্লয়মেন্ট আছে,
ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট, তার মধ্যে সে যে কাজ করবে সেই কাজের জন্যই প্রিন্সিপাল লায়াবল হবে। আর এজেন্টের যে কাজটা সে ইন দ্য কোর্স অফ বিজনেস তার করার কথা, যদি সেটাই সে করে তাহলে সেই কাজের জন্য প্রিন্সিপাল লায়াবল হবে। Secondly, although Section 238 speaks of misrepresentation and the frauds in reference to agreements made by agents, the principle is applicable to all cases whether an agreement is involved or not. মানে সেখানে এগ্রিমেন্ট আছে বা নাই, না থাকলেও আমাদেরকে দেখতে হবে যে মিসরিপ্রেজেন্টেশন এবং ফ্রডের ক্ষেত্রে কি হচ্ছে। অর্থাৎ an agent appointed to sell his principal's goods or property has often to make statements concerning the nature and quality of the property, and in his enthusiasm to find a customer, he may make exaggerated statements. The law does not like to hold the principal liable for the agent's extravagant statements unless it finds some fault with the principal himself. অর্থাৎ একটি ডিম বিক্রি করার ক্ষেত্রে কথার কথা যে যদি এজেন্ট বলে যে আপনি এই ডিমটা খেলে আপনার স্বাস্থ্য কমে যাবে, ফর এক্সাম্পল আমার মতন হেলদি লোক যদি হয়, সেই হেলদি লোকের কাছে যদি কেউ বলে যে আপনি এই ডিমটা কেনেন, এটা খেলে আপনার ওজন কমে যাবে, ওয়্যারাস এই ডিমের গায়ে বা এর মোড়কের গায়ে বা এর প্রিন্সিপাল কোনো ধরনের এই ধরনের কোনো বিজ্ঞাপন দেয় নাই, তাহলে কিন্তু দ্যাট উইল বি দ্য মিসরিপ্রেজেন্টেশন অ্যান্ড ইট ক্যান অ্যামাউন্ট টু ফ্রড অ্যাজ ওয়েল, এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল লায়াবল হবে না। কিন্তু যদি প্রিন্সিপাল এটাকে সমর্থন দিয়ে থাকে এই ধরনের রিপ্রেজেন্টেশনকে, এক্সাজারেটেড রিপ্রেজেন্টেশনকে, তাহলে কিন্তু প্রিন্সিপাল উইল অলসো বি লায়াবল। Agent torts. One who chooses to do business through an agent may in certain situations be liable for a tort committed by the agent. The doctrine of respondent superior, let the superior answer, will be applied to make the principal liable where the agent commits a tort while engaged in the business of the principal, or as it is commonly said, when the tort is committed by the agent while acting in the course of and within the scope of agency. যেটা আমি বললাম যে এই যে গাড়ির ড্রাইভারের যে উদাহরণটা দিলাম, যে গাড়ির ড্রাইভার যখন একজনের পার উপর দিয়ে উঠে যায়, এটা যেমন সে একটা ক্রিমিনাল অ্যাক্ট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ কমিটিং আ রং আন্ডার টর্ট, কারণ তার গাড়ি চালানোর সময় তার ডিউটি অফ কেয়ার ছিল, সেই ডিউটি অফ কেয়ার সে গ্রহণ করে নাই, এবং এই টর্টের লায়াবিলিটির জন্য কিন্তু প্রিন্সিপাল লায়াবল হবে যদি এজেন্ট উইদিন দ্য স্কোপ অফ এজেন্সি অর স্কোপ অফ বিজনেস এই কাজটা করে থাকে। আর যদি উইদিন দ্য স্কোপ অফ এজেন্সি বা বিজনেস কাজটা করে না থাকে, তাহলে এজেন্ট উইল বি লায়াবল হিমসেলফ। রাটিফিকেশন এন্ড কন্ডিশনস অফ রাটিফিকেশন, অর্থাৎ এজেন্সি আমরা বাতিল করতে পারি, ঠিক আছে, যে আমরা কখন এটাকে বাতিল করব, কিভাবে বাতিল করতে পারবো, এবং বাতিল করার পরে সেই থার্ড পার্টির প্রতি প্রিন্সিপালের কোনো দায়িত্ব থাকবে কিনা এবং কন্ডিশনস অফ রাটিফিকেশন থাকবে কিনা, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। The doctrine of ratification comes into play when a person has done an act on behalf of another without his knowledge or consent. কখন ডক্ট্রিন অফ রাটিফিকেশন আসে? যখন একজন ব্যক্তি এমন একটা কাজ করে, ডান অ্যান অ্যাক্ট অন বিহাফ অফ অ্যানাদার উইদাউট, অর্থাৎ এমন একজন আরেকজনের পক্ষে একটা কাজ করে উইদাউট হিজ নলেজ অর কনসেন্ট। The doctrine gives the person on whose behalf the act is done an option either to adopt the act by ratification or to disown it. অর্থাৎ সেই প্রিন্সিপাল এখন সেই যে রংটা করা হচ্ছে বা যে কাজটা করা হচ্ছে তার অনুমতি ছাড়া সেই অনুমতিটাকে সে রাটিফাই করে নিতে পারে, অর্থাৎ স্বীকৃতি করতে পারে, অথবা সে এটাকে অস্বীকৃতি দিয়ে বলতে পারে যে রাটিফিকেশনের বাংলাটা আমি ভুল বলেছি, রাটিফিকেশন মানে স্বীকৃতি দেয়া, সে স্বীকৃতি দিয়েছে। জাস্ট আ সেকেন্ড। অর্থাৎ এজেন্ট কোনো একটা কাজ পারফর্ম করতে গিয়ে এমন একটা কাজ করলো যেটা তার অনুমতি নাই, এখন সেই অননুমোদিত কাজটা করতে গিয়ে সেই অননুমোদিত কাজটা করতে গিয়ে যদি প্রিন্সিপাল সেটাকে রাটিফাই করে, অর্থাৎ স্বীকার করে নেয়, তাহলে সে এটার জন্য লায়াবল হবে বা এটার বেনিফিট প্রফিটটাকে সে অর্জন করবে, অথবা সে এটাকে ডিজনও করতে পারে যেটা আমার কাজ না। সেকশন 196 এ এটাকে এক্সপ্লেন করা হয়েছে এইভাবে, where acts are done by one person on behalf of another but without his knowledge or authority,
he may elect to ratify or to disown such acts অর্থাৎ যখন তার অনুমতি বা নলেজের বাইরে গিয়ে কাজটা করা হবে আইদার সেটাকে স্বীকার করে নিতে পারে অথবা সেটাকে ডিজোন করতে পারে if he ratifies them যদি সে স্বীকার করে নেয় the same effects will follow as if they had been performed by his authority অর্থাৎ তার অথরিটির অধীনে যে এফেক্টটা হতো অর্থাৎ এর প্রফিট যদি হয় সে প্রফিট অর্জন করবে আবার কাজটার মধ্য দিয়ে যদি কারো কোনো ক্ষতি হয় তাহলে সেই ক্ষতির জন্য সে ক্ষতিপূরণ দেবে সেই জিনিসটাই তাকে করতে হবে where for example a person insures the goods of another without his authority the owner may ratify the policy will be as valid as if agent had been authorized to insure the goods অর্থাৎ যদি কেউ ইন্স্যুরেন্স করে ফেলে প্রিন্সিপালের এজেন্টের প্রোডাক্টের উপরে যদিও তাকে ইনসিওর করার দায়িত্ব দেয়া ছিল না এবং প্রিন্সিপাল যদি সেটাকে রাটিফাই করে ফেলে তাহলে দিস উইল অ্যামাউন্ট টু দ্য রাটিফিকেশন অফ দ্য ইন্স্যুরেন্স এবং প্রিন্সিপাল কিন্তু এই ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম থাকবে সেই প্রিমিয়াম দিতে তখন বাধ্য এখন রাটিফাই করার কন্ডিশন কি কি একটা হচ্ছে অন বিহাফ অফ অ্যানাদার in the first place it is necessary that the act in question must have been done on behalf of the person who wants to ratify it অর্থাৎ সেই ব্যক্তির পক্ষেই কাজটা করতে হবে যেটাকে রাটিফাই স্বীকৃতি দিতে চায় it is not necessary that he should be named তার নাম বলতে হবে এমন কোনো কথা নাই but there must be such a description of him as shall amount to a reasonable designation of the person intended to be bound by the contract অর্থাৎ এমন একটা লোকের নাম না বললেও চলবে কিন্তু তার ডেসক্রিপশন দিতে হবে যাতে তার ডেসক্রিপশন শুনে সেই ক্লায়েন্ট বা যে পার্সন এই সুবিধাটা নিচ্ছেন তিনি যেন বুঝতে পারেন যে তিনি কি ধরনের মানুষের সাথে চুক্তিতে আবদ্ধ হচ্ছেন if the agent acts in his own name and makes no allusion to agency his act cannot be ratified by any other person even if the agent in his sacred mind intended to act for another কিন্তু এজেন্ট ধরা যাক নিজের নামেই কাজটা করলো সে কোনোভাবেই প্রকাশ করলো না যে সে অন্যের জন্য কাজটা করছে তাহলে এটাকে রাটিফাই করার প্রয়োজন বা সুযোগ নাই এবং সেই কাজের যে ফলাফল হবে সেটা অবশ্যই এই এজেন্টকে ভুগতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে কম্পিটেন্স অফ প্রিন্সিপাল সিন্স রাটিফিকেশন রিলেটস ব্যাক টু দ্য ডেট when the contract was originally made by the agent অর্থাৎ যদি কোনো একটা কাজকে আমি রাটিফাই করেই ফেলি প্রিন্সিপাল হিসেবে তাহলে ধরে নিতে হবে যেদিন থেকে আমি এজেন্ট নিয়োগ দিয়েছি সেদিন থেকেই এই কর্মকাণ্ডটা রাটিফাইড হয়ে গেল এবং সেই জন্য বলা হচ্ছে যে সিন্স রাটিফিকেশন রিলেটস ব্যাক টু দ্য ডেট when the contract was originally made by the agent it is necessary that the principal who purports to ratify must be in existence at the time of the contract and should also be competent অর্থাৎ যে প্রিন্সিপালের পক্ষে আমি কাজ করছি সেই প্রিন্সিপাল যদি রাটিফাই করে তাহলে অবশ্যই তাকে ওই চুক্তি স্বাক্ষর করার জন্য কম্পিটেন্ট হতে হবে অথবা এবং তাকে ওই রাটিফিকেশনের সময় ইন এক্সিস্টেন্স থাকতে হবে তাকে জীবিত থাকতে হবে তার অস্তিত্ব থাকতে হবে কোন কোন কাজগুলোকে রাটিফাই করা যায় সেকশন 200 এ বলা হয়েছে only lawful acts are open to ratification an act which is void from the very beginning cannot be ratified the Privy Council observed in a case that ratification must be in relation to a transaction which may be valid in itself and not illegal section 200 says that an act cannot be ratified which by ratification would have the effect of subjecting a third person to damages তার মানে হচ্ছে যে যদি কোনো আনলফুল কাজ হয় তাহলে সেটা রাটিফাই করা যাবে না কারণ আনলফুল কাজ ইজ ভয়েড অ্যাব ইনিশিও এটা শুরুর মুহূর্ত থেকেই এটা ইলিগাল এটা শূন্য সুতরাং সেকশন 200 এ এই কথাটাই বলা হয়েছে যে লফুল অ্যাক্টকেই শুধুমাত্র রাটিফাই করা যাবে ইলিগাল অ্যাক্টকে নয় নাও নলেজ অফ ফ্যাক্টস which is section 198 section 198 declares no valid ratification can be made by a person whose knowledge of the facts is materially defective অর্থাৎ সেই লোকের সম্মতি বা রাটিফিকেশন কোনো কাজে আসবে না যার নলেজটা সম্পূর্ণ নয় তিনি সম্পূর্ণ বিষয়গুলো জানেন না to constitute a binding adoption of facts as a priori unauthorized these conditions must exist অর্থাৎ একজন মানুষ যদি তার নলেজ বহির্ভূত যে কর্মকাণ্ডটা হবে সেটাকে রাটিফাই করতে হলে কোন কন্ডিশনগুলোকে তার মেনে নিতে হবে তার এক নম্বর হচ্ছে the acts must have been done for and in the name of the supposed principal অর্থাৎ প্রিন্সিপালের নামে এবং প্রিন্সিপালের জন্য কাজটা করতে হবে and there must be full knowledge of what those acts were or such an unqualified adoption that the inference may properly be drawn that the principal intended to take upon himself the responsibility for such acts whatever they were অথবা তার ফুল নলেজ থাকতে হবে
Now, section 199 is talking about whole transaction, which is a person ratifying any unauthorized act done on his behalf ratifies the whole of the transaction which is beneficial to him and repudiate the rest. অর্থাৎ সে ইচ্ছা করলে টোটাল ট্রানজাকশনটাকে রাটিফাই নাও করতে পারে, সে শুধুমাত্র তার জন্য যতটুকু বেনিফিশিয়াল, সুবিধাজনক, লাভজনক, শুধুমাত্র সেটুকু রাটিফাই করবে, বাকিটুকুকে সে অস্বীকার করতে পারে। এই রাটিফিকেশনটা করতে হবে উইদিন রিজনেবল টাইম। A ratification to be effective must come within reasonable time. If a time is fixed for performance of the contract, ratification must come before that time, otherwise it will be too late. অর্থাৎ যে সময়ের মধ্যে রাটিফাই করা দরকার যদি চুক্তিতে লেখা থাকে, তাহলে সেই চুক্তির লিখিত অংশ অনুযায়ী পারফর্ম করতে হবে রিজনেবল টাইমের মধ্যে। আর যদি চুক্তিতে লেখা না থাকে তাহলে তার পরে কিন্তু আর রাটিফাই করা মানে চুক্তিতে লেখা না থাকলে কাস্টমারি বা রিজনেবল টাইম প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে। ওকে, যদি সরকারের পক্ষে কোনো ধরনের কোনো কাজ হয় তাহলে কি হবে? Such acts are ratifiable in the same way in which private acts can be. Thus, acts of public servants in excess of their authority may be ratified by the government. Where public officers exceeds their authority, the state will be liable only to the extent it has expressly or impliedly ratified or approved the acts of such officers. কালেক্টর অফ মাসালিপাট্টাম ভার্সেস কাভালি ভেনসেট্টানারিয়াপান, সেখানে বলা হচ্ছে the acts of a government officer bind the government only when he is acting in the discharge of certain duty within the limits of the authority, or if he exceeds that authority when the government in fact or in law directly or by implication ratifies the excess. Effects of ratification. Ratificationের effect দুটো। একটা হচ্ছে it establishes the relationship of principal and agent in so far as the act ratified is concerned between the person ratifying and the person doing the act. Our ratification establishes the relationship of contract between the principal and the third party. অর্থাৎ রাটিফিকেশনের মাধ্যমে প্রিন্সিপাল যেমন নিজেকে আবদ্ধ করে এর যে কোনো ধরনের কনসিকুয়েন্সের জন্য, একইভাবে প্রিন্সিপাল এবং থার্ড পার্টির মধ্যে যে একটা চুক্তি সাধিত হয়েছে সেটাকেও সম্মতি জানানো হয় রাটিফিকেশনের মাধ্যমে। Now, effects of termination and agents due on termination, summary of discussion. Just a second.
Okay, so we are at the last part, যে টার্মিনেশন যদি করে, অর্থাৎ যদি এজেন্ট এবং প্রিন্সিপালের মধ্যে যদি টার্মিনেট হয়ে যায় চুক্তি, তাহলে এর এফেক্ট কি হবে সেটা হচ্ছে when termination of agent's authority takes effect as to agent and as to third persons, the termination of the authority of an agent does not, so far as regards the agent, take effect before it becomes known to him, or so far as regards third persons before it becomes known to them. অর্থাৎ এই যেটা যে টার্মিনেট হয়েছে, এটা অবশ্যই প্রিন্সিপালকে এজেন্টের সাথে কমিউনিকেট করতে হবে, থার্ড পার্টির সাথে কমিউনিকেট করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই দুই পক্ষের সাথে এটা কমিউনিকেটেড না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই টার্মিনেশন এফেক্টিভ হবে না। As between the principal and the agent, the authority of the agent ends when he comes to know of the termination. But as regards third persons, the agency does not terminate until they come to know the fact of the termination. যে কথাটা আমি বললাম, সেই একই কথাটির পুনরাবৃত্তি হচ্ছে এখানে। Even when the agency is terminated by the death of the principal, the termination is effective only when it comes to the knowledge of the agent. Now, agent's duty on termination, section 209. Agent duty হচ্ছে when agency is terminated by the principal dying or becoming unsound mind, the agent is bound to take, on behalf of the representatives of this late principal, all reasonable steps for the protection and preservation of the interest entrusted to him. অর্থাৎ এই প্রিন্সিপালের যদি মারা যায় বা আনসাউন্ড মাইন্ডের হয়ে যায়, অর্থাৎ যদি পাগল হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে তার যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের পক্ষে প্রিন্সিপালের আছে, প্রপার্টি থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, লভ্যাংশ থাকতে পারে, সেগুলো রক্ষা করার জন্য যত ধরনের স্টেপ নেওয়া দরকার সেগুলো এজেন্ট নিতে বাধ্য। So that's how actually this chapter ends. Okay, so now if you have any questions, তোমরা সরাসরি আমাকে ইমেল করতে পারো, অথবা আমাদের যে গুগল ক্লাসরুম আছে সেখানে আমি কিছুক্ষণ পরে এগুলো সব আপলোড করে দেব, সেখানেও তুমি তোমাদের কোশ্চেনগুলো তোমরা দিতে পারো and I will provide the answers over there. আমি মাঝে মধ্যে গুগল ক্লাসরুমে কিছু ছোট ছোট প্রশ্ন দিয়ে রাখছি, I hope যে তোমরা সেগুলো অ্যানসার দেবে in your own time. So with these words, আমি কন্টেন্ট শেয়ারিং স্টপ করছি এবং রেকর্ডিংটাও বন্ধ করে দিচ্ছি।